গাছে গাছে নতুন কচি পাতা, কোকিলের সুমধুর ডাক আর চারিদিকে শিমুল পলাশের সমারোহ দেখে বোঝাই যায় বসন্ত এসে গেছে। এই বসন্তে পলাশের সমারোহ উপভোগ করতে হাজার হাজার মানুষ ছুটে যায় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে। বসন্তে পুরুলিয়া যেন হয়ে ওঠে মোহময়ী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে পলাশ ফুল দেখে আপনার মন তো ভরে যাবেই, সাথে উপভোগ করতে পারবেন পাহাড়ের কোলে, লেকের জলে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। সাথে দেখে নিতে পারেন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ খ্যাত জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোটের ভগ্ন মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রাচীন ইতিহাসের নিদর্শন। হাতে সময় থাকলে এছাড়াও দেখে নিতে পারেন পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, তার পাশে কল্যাণেশ্বরী মন্দির আর সাথে বিহারীনাথ পাহাড়। চারিদিকে ছোট ছোট পাহাড়, সবুজ গাছপালা আর লেক দিয়ে সাজানো পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের অন্তর্গত সুন্দর একটি ছোট্ট গ্রাম হলো বড়ন্তি। বড়ন্তি লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার ট্যুরিজম। এখানে রয়েছে অজস্র ছোট বড় হোটেল ও রিসর্ট। পাহাড়ের কোলে, লেকের ধারে শান্ত নিরিবিলি পরিবেশে দুরাত কাটাতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে পুরুলিয়া জেলার বড়ন্তিতে। দুরাত 3 দিনের বড়ন্তি ট্যুরে কি দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, গাড়ির কন্ট্যাক্ট, হোটেল ডিটেল সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওর লেন্থটা একটু বড়, তবে পুরো ভিডিও জুড়েই রয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন একসাথে ঘুরে দেখি সুন্দরী বড়ন্তি। প্রথমেই বলবো কিভাবে পৌঁছাবেন বড়ন্তি। বড়ন্তি যাওয়ার জন্য আপনার হাতে কিন্তু রয়েছে বেশ কয়েকটা অপশান। প্রথমত ট্রেনে করে চলে যেতে পারেন আদ্রা বা আসানসোল। আদ্রা বা আসানসোল স্টেশন যাওয়ার জন্য রয়েছে বেশ কটা ট্রেনের অপশান। ট্রেনের এই সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আদ্রা বা আসানসোল থেকে যে কোনো প্যাসেঞ্জার ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন মুরাডি স্টেশনে। মুরাডি স্টেশন থেকে বড়ন্তির ডিস্টেন্স কিন্তু মাত্র 5 কিলোমিটার। একটা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন আপনার ঠিক করে রাখা রিসর্টে। টোটো ভাড়া নেবে কিন্তু 200 টাকা। অথবা আসানসোল বা আদ্রা থেকে যে কোনো গাড়ি বুক করে পৌঁছে যেতে পারেন বড়ন্তি। আদ্রা থেকে বড়ন্তির ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার আর আসানসোল থেকে ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। অথবা কলকাতা থেকে নিজের গাড়িতে চলে যেতে পারেন বড়ন্তি, সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। কলকাতা থেকে ডানকুনি হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে শক্তিগড় হয়ে দুর্গাপুর আসানসোল পেরিয়ে বাঁকুড়ার মেজিয়া শালতোড়া হয়ে পৌঁছে যেতে পারেন বড়ন্তি। তাহলে বেশ কটা অপশান আপনাদেরকে বলেই দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো রুটে কিন্তু পৌঁছে যেতে পারেন। এবার বলবো আমরা কিভাবে গেছিলাম। সকাল সকাল একটা গাড়ি বুক করে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে 6টা 5-এর শতাব্দী এক্সপ্রেস ধরে 8টার সময় ঢুকে গেছিলাম আমরা আসানসোলে। আসানসোল থেকে একটা গাড়ি ভাড়া করে পৌঁছে গেছিলাম বড়ন্তিতে। গাড়ি ভাড়া নিয়েছিল 2000 টাকা। হাইওয়ে ছাড়িয়ে গ্রামের রাস্তাতে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়ল গড়পঞ্চকোট পাহাড় আর চারপাশের সবুজ প্রকৃতি দেখে মন তো ভরে যাচ্ছিলই, তার সাথে গাছে গাছে রক্তিম পলাশ আমাদের যেন হাতছানি দিয়ে ডাকছিল। সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম বড়ন্তি লেকের ধারে অ্যালিউডি বড়ন্তি রিসর্টে। ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বড়ন্তি লেক। আর বড়ন্তি লেকের একদম পাশেই রয়েছে অ্যালিউডি বড়ন্তি রিসর্ট। এই রিসর্টের বুকিং আমরা আগে থেকেই করে এসেছিলাম। এই হলো সেই রিসর্ট। আমাদের এখানে আসতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট মতো। টাইমটা কোন দিকে পেরিয়ে গেছে বুঝতে পারেনি। তো চলুন এখন রিসর্টটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রিসর্টের মেন বিল্ডিং, মানে থাকার জায়গা।
জায়গা। এখানে দুটো ফ্লোর রয়েছে, নিচের ফ্লোরেও রুম রয়েছে, তবে আমরা রুম বুক করেছিলাম ওপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে। আর এই ডান দিকে নিচে রয়েছে এদের অফিস বা রিসেপশন, আর ওপরে রয়েছে ক্যান্টিন বা খাওয়ার জায়গা। আর এই রিসর্টটার পেছনের দিকের পোর্শনটা একটু আপনাদেরকে দেখাই। তো এখানে রয়েছে বাচ্চাদের খেলার পার্ক, বসার জায়গা, খুব সুন্দরভাবে সাজানো, বেশ কিছু সবজির চাষ হয়েছে। আর হ্যাঁ, রয়েছে কটেজ, আপনারা চাইলে কিন্তু কটেজেও থাকতে পারেন, লেকের একদম ধারে রয়েছে কটেজগুলো। আর এটা তো মেন বিল্ডিং, আগেই আপনাদের দেখালাম। তো চলুন এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আর হ্যাঁ তার সাথে রুমগুলো কীরকম সেটাও আপনাদেরকে দেখায়। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস 6:05 শতাব্দী এক্সপ্রেস ধরে নেমেছিলাম আসানসোল স্টেশনে। আর সেখান থেকে গাড়ি বুক করা ছিল, তো গাড়ি নিয়ে পৌঁছে গেছি এখানে মানে বরন্তিতে। আর আমরা এসে উঠেছি অ্যালিউড বরন্তি রিসর্টে। তো রিসর্টটা হচ্ছে বরন্তি লেকের একদম গায়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রিসর্টের একটা রুমের বারান্দাতে, আর এখান থেকে চারপাশের ভিউটা একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, মানে মেঘ করে আছে, গরম তো নেই, বরং একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আর কি। তো চলুন ব্লগটা শুরু করি। আর আমরা আজকে থাকবো, কালকেও থাকবো, আর পরশুদিন আবার সকালে রয়েছে ট্রেন। তো দুদিনে কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের। এই রিসর্টের কিন্তু রয়েছে বেশ কয়েকটা ক্যাটাগরির রুম। এই যে রুমটা দেখছেন, এই রুমটা হচ্ছে একদম সুপার ডিলাক্স রুম। এটা হচ্ছে লেক ভিউ রুম। এর ভাড়া ছিল 2400 টাকা। একটা বড় বেড ছিল, কেটলি ছিল, চায়ের সমস্ত সরঞ্জাম দিয়েছে, টিভি রয়েছে, আলমারি রয়েছে। আর সব থেকে তো বারান্দা থেকে বাইরের ভিউটা দেখুন, কি ভালো লাগছে দেখতে। বারান্দাতে এলেই বা বারান্দার যে পর্দাটা রয়েছে সেটা সরালেই কিন্তু লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া কিন্তু 2400 টাকা থেকে সিজন ওয়াইজ ভ্যারি করে। আর হ্যাঁ, নিজেরা গাড়ি নিয়ে এলেও কিন্তু এখানে রাখার ব্যবস্থা রয়েছে। তবে এই টেন্টের ভাড়া আর সুপার ডিলাক্স রুমের ভাড়া সেম। অন্য আরেক রকমের রুম আছে, সেটার ভাড়া হচ্ছে 2200 টাকা। এই হচ্ছে সেই রুম। এখান থেকে মুরাডি পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যায়, পাহাড়ের নিচে রাস্তা সেটাও দেখা যাচ্ছে, রুমে বসে বা রুমের ব্যালকনি থেকে দেখা যায়। এই হিল ভিউ রুমের ভাড়া ছিল কিন্তু 2200 টাকা প্লাস জিএসটি। তবে এদের নিচের ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া শুরু হয় কিন্তু 1800 টাকা থেকে। তার মানে 1800 টাকার থেকে শুরু করে 2600 টাকা পর্যন্ত এদের রুম রয়েছে। তবে আবারও বলছি, সিজন ওয়াইজ ভ্যারি করে, এটাই জেনেছিলাম ওনাদের থেকে। আপনারা চাইলে ওনাদেরকে ফোন করে রুমের সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন, আসার আগে বুক করে আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর হ্যাঁ, অ্যালিউড বরন্তি হোটেল নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানোর ইচ্ছা আমার রয়েছে। হোটেলে পৌঁছে লাঞ্চের অর্ডারটা আমরা দিয়ে দিয়েছিলাম। এদের এখানের বাঙালি খাবার কিন্তু বেশ ভালো, আর খাবারের দামও বেশ রিজনেবল। খাবারের দামের ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অন্যান্য খাবারের থেকে কিন্তু বাঙালি খাবারটা এরা কিন্তু সব থেকে বেশি ভালো বানায়। রেডি হয়ে গেছি আর এখন যাব ঘুরতে কাছাকাছি কয়েকটা জায়গা। তো লাঞ্চটা কিন্তু খুব ভালো ছিল, মানে 214 টাকা করে ফিশ মিল নিয়েছিল, তার মধ্যে অনেক কিছু আইটেম ছিল, আর খাবারের টেস্টও ছিল খুব ভালো। তো খাবার দাবার ভালোই লেগেছে। আর রেস্ট না নিয়ে এখনই বেরিয়ে পড়ছি ঘুরতে, সন্ধ্যের আগে আবার হোটেলে ফিরে চলে আসবো। তো এখন আমরা যাবো গড়পঞ্চকোট, আর তার সাথে যাবো জয়চণ্ডী পাহাড় দেখতে। তো চলুন বেরিয়ে পড়া যাক। দেখা রিসর্ট থেকে বেরোতেই চোখে পড়ল বাঁদিকে পলাশ গাছের সারি। বেশ কিছু পলাশ গাছ কিন্তু রয়েছে রিসর্টের আশেপাশে। আর হ্যাঁ, বরন্তি ঢোকার বা বেরোনোর রাস্তাটা কিন্তু সাঁওতাল পল্লীর ভেতর দিয়ে। ওদের সুন্দর এই গোছানো ঘরগুলো দেখতে কিন্তু বেশ লাগে। রাস্তায় বেরিয়ে আবারও চোখে পড়ল গড়পঞ্চকোট পাহাড়। হ্যাঁ, গড়পঞ্চকোট আমরা যাব, তবে সবার আগে আমরা যাব জয়চণ্ডী পাহাড়। বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর সময় লেগেছিল ওই প্রায় 50 মিনিট মতো। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে 3 কিলোমিটার দূরে এই জয়চণ্ডী পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এর উচ্চতা 800 ফিট। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে সিনেমার অনেকটাই শুটিং হয়েছে কিন্তু এই জায়গায়। আর এখানে রয়েছে 3টি পাহাড়, তার মধ্যে কেবলমাত্র একটি পাহাড়েই ওঠা যায়।
আর এখানে ওঠার জন্য আপনাকে প্রায় 500টির কাছাকাছি সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে। ওপরে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে বজরংবলীর মন্দির আর তার সাথে রয়েছে মা চণ্ডী দেবীর মন্দির। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। তাছাড়া এই পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। আর চাইলে বেশ কিছুক্ষণ বসেও নিতে পারেন। আর হ্যাঁ, ওঠার সময়ও কিন্তু বেশ কিছু বসার জায়গা আছে, আর চাইলে শরবত বা চা খাওয়ার জন্য ছোট ছোট কিছু দোকানও কিন্তু এখানে রয়েছে। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে চা খেয়ে এখন গাড়িতে উঠবো, আর এরপর আমরা যাব গড়পঞ্চকোট দেখতে। তো গড়পঞ্চকোটটা হচ্ছে রাস্তাতেই পড়বে, মানে আমরা আসার সময় দেখে এসেছিলাম দূর থেকে, এখন এবার কাছ থেকে দেখব। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর বড়ন্তির ডিস্টেন্স কিন্তু 13 কিলোমিটার। আর হ্যাঁ, গড়পঞ্চকোট যাওয়ার সময় রাস্তায় চোখে পড়েছিল অজস্র পলাশ গাছ, প্রত্যেকটা গাছ একদম ফুলে ফুলে রাঙা হয়ে রয়েছে। এটা হচ্ছে রাসমঞ্চ, এছাড়া চারপাশে আরও ছোট ছোট কিছু মন্দির বা মন্দিরের ধ্বংসস্তূপ আছে, যেমন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দিরের ধ্বংসস্তূপ, এরকম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে দেখুন, পাহাড়ের একদম কোলে কিন্তু মন্দিরটা। এই পাহাড়টা আমরা অনেক দূর থেকে দেখতে 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 আসছিলাম, তো এই পাহাড়ের একদম কোলে জায়গাটা। তাছাড়া এমনি টুকটাক এখানে কিছু দোকান আছে, একটা হোটেল আছে, কেউ দুপুরের টাইমে এলে লাঞ্চ করতে পারবেন। টুকটাক কেনাকাটি করার জায়গা আছে, মানে এখানকার পুরুলিয়ার কিছু স্পেশাল কিছু জিনিসের আর কি দোকান, আর তার সাথে এমনি টুকটাক চায়ের দোকান আরে আছে। তো চলুন ভাঙা যে মন্দিরটার কথা বলছিলাম ওটা একটু দেখে আসি। শোনা যায় রাজা দামোদর শেখর ও তার উত্তরসূরিরা মিলে টোটাল 40টি মন্দির তৈরি করেছিলেন এই আশেপাশে। তার মধ্যে একটি দুটি ধ্বংসস্তূপ এখন দেখা যায়, তা বাদে বাকি মন্দিরগুলো কিন্তু সবই ভেঙে গিয়েছে। যে মন্দিরটা আগে আপনাদের দেখালাম যেখানে লেখা আছে রাস মন্দির, ওই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা যায়। জানা যায় যে মারাঠা বর্গীরা বাকি মন্দিরগুলি ধ্বংস করে দিয়েছিল। আর এখানে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে প্রাচীন ইতিহাসের অযাচিত মেলবন্ধন নিজের চোখে দেখার জন্য আপনাকে কিন্তু আসতে হবে গড়পঞ্চকোট। পাহাড়ের কোলে সুন্দর মনোরম পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহু নিদর্শন। প্রথম দিনটা আমরা এভাবেই কাটিয়েছিলাম, আর ওখান থেকে ফিরে এসেছিলাম হোটেলে। হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেছিল সন্ধ্যা। তারপর রাতের ডিনার করে একটা সুন্দর ঘুম। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় কোথায় যাব, কী কী দেখবো, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আজকের দিনটা শুরু করা যায়। আজকের সকালটা শুরু করেছিলাম আমরা একটু দেরি করে, যেহেতু আগের দিন একদম ভোর ভোর উঠে আমাদের আসতে হয়েছিল। ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর পরোটা, এটা কিন্তু হোটেলের চার্জেসের সাথে ইনক্লুড ছিল না, আলাদা করে নিতে হয়েছে। দাম নিয়েছিল 40 টাকা প্লেট। আপনারা চাইলে খাবার কিন্তু ওরা রুমেই দিয়ে যায়। আর হ্যাঁ, আবারও রাস্তায় বেরোতেই চোখে পড়লো পলাশ ফুলের মেলা। আমরা এখন যাচ্ছি পাঞ্চেত ড্যাম দেখতে। মাইথন ড্যামও কিন্তু এর সাথে দেখা যায়, তবে সেক্ষেত্রে আপনাকে হোটেল থেকে একটু আগে বেরোতে হবে। আমরা যেহেতু আজকের দিনটা একটু রিল্যাক্স করে ঘুরবো বলে ঠিক করেছি, সেজন্য মাইথন ড্যাম না গিয়ে পাঞ্চেত ড্যাম যাওয়ার ডিসিশন নিয়েছি। বড়ন্তি থেকে যেখানে পাঞ্চেত ড্যামের ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার, সময় লাগে ওই 40 থেকে 45 মিনিট মতো, সেখানে মাইথন ড্যামের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টারও বেশি, মানে 1 ঘন্টা 5-10 মিনিট। তো আমরা যেহেতু পাঞ্চেত ড্যামই শুধু দেখবো বলে ঠিক করেছিলাম, সেজন্য হোটেল থেকে ধীরে সুস্থে বেরিয়েছি। আপনারা কিন্তু চাইলে একসাথে মাইথন ড্যামও দেখে নিতে পারেন, সারাদিনের সময় যথেষ্ট থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে হোটেল থেকে একটু আগে বেরোতে হবে। আর হ্যাঁ, মাইথন ড্যামের থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির, আপনারা চাইলে সেখানে গিয়ে কিন্তু পুজোও দিতে পারেন। পাঞ্চেত ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার দামোদর নদের গতিপথে ডিভিসির অধীনে 1959 সালে তৈরি হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ডিভিসির অধীনে যে মোট 4টি বহুমুখী বাঁধের মানে বাঁধ তৈরি করা হয়েছিল, তার মধ্যে 4 নম্বর বা শেষ বাঁধ হলো এই পাঞ্চেত ড্যাম। 45 মিটার উঁচু এবং 6500 মিটারের বেশি দীর্ঘ এই বাঁধ। আর এই বাঁধ থেকে দাঁড়িয়ে বাইরের জলরাশি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো কীরকম লাগে ভিউটা, সেটা আপনাদের একটু ভালো করে আমি দেখাচ্ছি।
এবার চলেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, আর সেটা হলো পলাশ ফুলের অন্বেষণ। হ্যাঁ, কাল থেকে পুরুলিয়া এসে আমরা অনেক জায়গায় পলাশ ফুল দেখেছি ঠিকই, তবে এবার যেখানে যাব সেটা হচ্ছে পলাশ ফুলের স্বর্গরাজ্য। এখানে গাছে গাছে রক্তিম পলাশ অপেক্ষা করে আছে পর্যটকদের জন্য। আর এই জায়গাটার নাম হলো ভেটি রাঙাডি বা ভেটিগ্রাম। এই তাকায় শুধু পলাশ ফুল আর পলাশ ফুল। বরন্তি এলে এই ভেটি গ্রামে আসতে কিন্তু একদম ভুলবেন না। আর আমরা যে রিসর্টটাতে আছি সেইখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। তো একদম মানে যখন তখন হোটেল থেকে বেরিয়ে কিন্তু চলে আসাই যায়। রাস্তাগুলো দেখতে অসম্ভব সুন্দর, ড্রোন থাকলে তো আরও ভালো করে দেখানো যেত। এই জায়গায় এলে দেখতে পারবেন বেশ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে যেন পলাশের বাগান। যেদিকেই তাকাবেন শুধু লালে লাল। আর এখানে একটা পাহাড় রয়েছে যেটা থেকে ভিউটা আরও সুন্দর। এখানে দেখুন, এখানের কিছু স্থানীয় মানুষ গাছ থেকে পলাশ ফুল পেড়ে মালা বানাচ্ছিল। আমরাও কিছু মালা নিয়েছিলাম এদের থেকে। আর এই যে পাহাড়টা দেখছেন এটাকে বলা হয় ভেটি পাহাড়। এখান থেকে কিন্তু চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা পলাশ ফুলের মালা ওনাদের থেকে নিয়েছি, ইচ্ছে মতো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম। এবার ফিরে যাব রিসর্টে। মন ভরে পলাশ ফুল তো দেখে নিয়েছি, আর তার সাথে সাথে বরন্তির বাকি জায়গাগুলো দেখে নিলাম। এবার শুধু বাকি থাকলো বরন্তির লেকে সূর্যাস্ত দেখা। তো চলুন আপাতত রওনা দিই রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে ফিরেই চলে গেছিলাম লাঞ্চ করতে। এই হচ্ছে এদের ক্যান্টিন। আজকের লাঞ্চটা আমরা ক্যান্টিনে বসেই করব। কালে রাতের খাবারটা আমরা রুমে বসে খেয়েছিলাম। আর লাঞ্চে অর্ডার করেছিলাম আজকে চিকেন থালি। চিকেন থালি নিয়েছিল 250 টাকা করে, 2 রকমের সবজি, ডাল, তার সাথে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবারের টেস্ট ছিল কিন্তু বেশ ভালো। জমিয়ে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার বেরিয়েছিলাম। বাইরের পরিবেশটাও কিন্তু বেশ মনোরম। বারান্দাতে বসেও এখান থেকে কিন্তু সানসেট ভালোই দেখা যায়। কিন্তু আমরা ওই লেকের পাশে একটু যাব, আর তার সাথে সাথে যেটা সানসেট পয়েন্ট বলে সে জায়গা থেকে সানসেটটা দেখব। এটা হচ্ছে বাইরের পরিবেশ, এখন এরকম লাগছে দেখতে। বিকেলের পড়ন্ত আলোয় রিসর্টটা এবং রিসর্টের আশেপাশ খুব সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছিল বারান্দাতে বসে বসেই বাকি সময়টা কাটিয়ে দিই, তবে ভাবলাম না, বরন্তি লেকের সূর্যাস্তটা তো মিস করা যাবে না। আর সেটা সানসেট পয়েন্ট থেকে দেখলে কিন্তু সত্যি আরও বেশি ভালো লাগে দেখতে। সানসেটের টাইমটা আমরা ফোনে দেখে নিয়েছিলাম, সেই মতো 10 মিনিট আগে আমরা হোটেল থেকে রওনা দিলাম। আপনারাও সানসেট দেখতে গেলে সেটাই করবেন, নয়তো ওখানে গিয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এই লেকের ধারে সূর্যাস্ত কিন্তু বরন্তি ভ্রমণের অন্যতম একটি দ্রষ্টব্য জিনিস। বরন্তি এলে এই সানসেট পয়েন্টে এসে সানসেট দেখতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সূর্যি মামা এখন পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এসেছে, মানে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আর যে পাহাড়টা দেখছিলেন ওটা ছিল মুরারি পাহাড়। এই মুরারি পাহাড়ের কোলে কিছুক্ষণ পর সূর্যি মামা ঘুমিয়ে পড়বেন, আর তার রক্তিম আভা ছড়িয়ে পড়ে লেকের জলে। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ তৈরি হয়। বহু মানুষ কিন্তু এসেছেন এখানে এই সূর্যাস্ত দেখার জন্য। এই চারপাশটা লোকে ভরে গিয়েছে, আর সাথে নানা রকম খাবারের দোকান এই সমস্ত কিছুও কিন্তু রয়েছে। লোকজনের হইচইও চলছে সমানে। তো বেশ ভালোই লাগছিল আমাদের দেখতে। আর হ্যাঁ, সানসেটটা দেখে নেওয়ার পর আমাদের ইচ্ছে আছে পাশে আরও একটা গ্রাম ঘুরে দেখার, যেখানে কিন্তু রয়েছে অনেক পলাশ গাছ। বরন্তি লেকের এই দারুণ সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই বরন্তি লেকের আশেপাশে গ্রামে থাকা পলাশ ফুলের দৃশ্য দেখতে। আমরা একটা টোটো নিয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে, আর ওই টোটোওয়ালায় বললেন যে আশেপাশে নাকি গ্রামগুলোতেও রয়েছে দারুণ সব পলাশ ফুলের সমাহার। তো সেটা দেখতেই আমরা বেরিয়ে পড়লাম। সন্ধে হওয়ার আগে পর্যন্ত উনি আমাদের ঘুরিয়ে দেখাবেন, আর উনি এই পুরো ট্যুরটাতে 300 টাকা নেবেন আমাদের থেকে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে চারপাশ। সূর্যাস্তের পর এই হালকা রাঙা আলোয় চারদিক আরও যেন রাঙা হয়ে উঠেছে। আমাদের মতোই অনেক পর্যটক কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের মতো হেঁটে বেড়াচ্ছেন, কেউ বা ছবি তুলছেন, সবাই নিজের মতো আনন্দ উপভোগ করছেন। রাঙা রক্তিম পলাশ সত্যিই মন ভরিয়ে দিয়েছে আমাদের। তো সন্ধে হওয়ার আগে পর্যন্ত আমরা আরও কিছুক্ষণ ঘুরে নেব এই চারপাশটা। আর হ্যাঁ, এই চারপাশে দেখলাম রয়েছে কিন্তু প্রচুর
রিসর্ট। এই বেশ কিছু ভালো ভালো রিসর্টের কন্ট্যাক্ট নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সূর্যাস্তের পর হালকা রাঙা আলোর আভায় আর তার সাথে রক্তিম পলাশের মেলবন্ধনে চারপাশ হয়ে উঠেছে দারুণ সুন্দর। যে পথে আমরা এসেছিলাম সে পথেই আবার ফিরছি রিসর্টের পথে। আর মনের মধ্যে থেকে যাবে এই বসন্তের পুরুলিয়ার অসম্ভব সুন্দর রূপ। তো দেখতে দেখতে চলে এসেছি রিসর্টে, আর এই জায়গাটায় আমরা বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম। ওরা কিন্তু এখানে এসে আমাদেরকে সাথে চাও দিয়ে গেছিলো। রাতে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম, সকালে উঠলাম। আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম হোটেল থেকে 9টা নাগাদ। গাড়ি তো হোটেল থেকেই বলা ছিল, আগেই বলেছি গাড়ির কন্ট্যাক্ট আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, 9টার সময় আমরা বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 12টা 10-এ বন্দে ভারত এক্সপ্রেস। আর বন্দে ভারত এক্সপ্রেসে যেহেতু লাঞ্চের ব্যবস্থা ছিল তো ওখানেই লাঞ্চ করে নিয়েছিলাম, আর হাওড়া পৌঁছেছিলাম ওই 2:30টা নাগাদ। তো আমাদের 2 রাত 3 দিনের বরন্তি ট্যুর বা পুরুলিয়ার ট্যুর কিন্তু এখানেই শেষ হয়েছিল। আর অসম্ভব সুন্দর পুরুলিয়ার এই বসন্তের রূপ সত্যিই আমাদেরকে কিন্তু মুগ্ধ করেছিল। বরন্তি আসার জন্য শুধু বসন্তকাল দরকার তা কিন্তু নয়, বছরের বিভিন্ন সময় বরন্তি আসা যায়। শীতকালে আসতে পারেন, বর্ষায় বরন্তির সৌন্দর্যও কিন্তু অনেকটাই ভালো থাকে। তো আপনারা বছরের বিভিন্ন সময়ে আসতে পারেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। কারণ এরকম বেড়াতে যাওয়ার অনেক ভিডিওই কিন্তু আসবে আরও পরে পরে। তাহলে চলুন, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পুরুলিয়া ভ্রমণের অন্য কোনো সিরিজে। তাহলে আজকের মতো টাটা।